বিবাদী কিভাবে লিখিত জবাব দায়ের করবে এবং গড় হাজিরার ফলাফল কি? প্রথম শুনানির দিন যদি বাদী বা বিবাদী অনুপস্থিত থাকে সেক্ষেত্রে মামলার ফলাফল কি হতে পারে, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাই। তাহলে বিবাদী সবসময় রিটেন স্টেটমেন্ট বা জবাব বা লিখিত জবাব দেবে, তাই না? আর এইটা তখনই তার উপরে বর্তাবে যখন যথাযথভাবে সমন জারি করা হবে। তাহলে যথাযথভাবে সমন জারির পর বিবাদী সর্বোচ্চ 30 দিনের মধ্যে একজন আইনজীবীর মাধ্যমে লিখিত জবাব দায়ের করবেন। তাহলে লিখিত জবাব দায়ের করার সর্বোচ্চ সময়কাল কতদিন? এই 30 দিনে যদি তার না হয় যে না আমার আরও একটু কি লাগবে, সময় লাগবে, আমি প্রয়োজনীয় কাগজপত্র এখনো কি করতে পারি নাই, সংগ্রহ করতে পারি নাই, হুজুর আমাকে আরও অতিরিক্ত 30 দিন সময় মঞ্জুর করেন। কিন্তু এই 30 আর 30 60 দিন ভাবা যাবে না, মনে করতে হবে লিখিত জবাব দেওয়ার জন্য সর্বোচ্চ সময়কাল কতদিন? 30 দিন। আর লিখিত জবাব দেওয়ার জন্য অতিরিক্ত সময়কাল কতদিন পাওয়া যাবে? 30 দিন পাওয়া যাবে। এখন মজার বিষয় দেখেন, এই 30 দিন লিখিত জবাব দেওয়ার জন্য সময় পাচ্ছেন, তা কখন পাচ্ছেন? যথাযথ সমন জারির পর। তাহলে কখন লিখিত জবাব দিতে হয়? যথাযথভাবে সমন জারির পর সর্বোচ্চ কত দিনের মধ্যে? এখন এইখানে একটা আবেগ এবং একটা অনুভূতি কাজ করে, এখানে একটা সুখ এবং আনন্দ কাজ করে। তাহলে আমি আবেগ আর অনুভূতির পার্থক্যও বুঝি না, সুখ আর আনন্দের পার্থক্যও বুঝি না। আপনারা কি বোঝেন সুখ সুখ আর শান্তির মধ্যে পার্থক্যটা কি? কি জিনিস বাবা? শান্তিটা টাকা দিয়ে কিনতে হয়, সুখটা আবেগ। এগুলো আবেগ কবি কথা হয় নাই, হয় নাই। আর কিছু আর কিছু এই যে আপনার হচ্ছে আর কিছু বলতে পারবেন? তাহলে আবেগ আর অনুভূতির মধ্যে পার্থক্য কি? তাইলে ওইটাই বলছে যে আবেগটা হইল সুখ আর অনুভূতিটা হইল শান্তি। আমি বুঝি না যেটা, সেটা আপনি যা বলবেন আমি তাই মেনে নিলাম। হ্যাঁ, এখন এই প্রকাশ থেকেই আপনার আমার লাভ ইউ বেবি। আবেগ হচ্ছে বই প্রকাশ, তারপর আর কি যেন বললেন? ও ইন্টারনাল হচ্ছে ইন্টারনাল অ্যাক্টিভিটি। ও মাই গড! কেন অনুভূতিটা আপনাকে একটা অনুভূতি দিলে কি আপনি মানে দীর্ঘস্থায়ী হওয়া অসম্ভব? তার মানে আমার কাছে আমি পার্থক্য বুঝি না, এটা আপনারা বুঝে নিয়েন। জাস্ট আমি মেনে নিয়েছি, আপনারা যা বলবেন। এতগুলা মানুষ যদি বলেন আমি না মানে কি এখান থেকে যাইতে পারবো? তাইলে পুরা মাথা নষ্ট আমার আজকে। তাহলে আমি যেটা বুঝাইতে চাইতেছি বাবা, দিন আর কার্য দিবস এর মধ্যে যেমন কোনো পার্থক্য নাই, তেমনি ভাবে আবেগ আর অনুভূতির মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। না আসছে একটা জায়গায় আবেগ নিয়ে আসছে। আমি কি বুঝাইতেছি বলেন? তাহলে দিন এবং কার্য দিবস নিয়ে যদি কোনো সাংঘর্ষিকতা তৈরি হয়, তামাদি সর্বদাই কার্য দিবস দিয়ে গণনা করতে হয়। বলেন কি বলেছি? এবারে একটা প্রশ্ন আছে, সরকারি প্রশ্ন এবং আধ্যাত্মিক, তাত্ত্বিক, নান্দনিক এবং সাংঘর্ষিক। ঠিক আছে, তো প্রশ্নটা আছে যে লিখিত জবাব দেওয়ার জন্য সময় কতদিন পাওয়া যাবে? ক 2 মাস, খ 30 দিন, গ 30 কার্য দিবস, ঘ 2 মাস, 3 মাস দিলাম, 3 মাস। 30 কার্য দিবস। কেন 30 দিন হইল না? তার মানে সবসময় মামলার কার্যধারা বা কার্য দিবসগুলোকে প্রাধান্য পাবে বা গণনা করিতে হইবে। ওকে, এখন এইখানে আবার একটা ছদ্মবেশী প্রশ্ন চলে আসে
ছদ্মবেশী প্রশ্ন হচ্ছে কত দিনের মধ্যে লিখিত জবাব দিতে হবে সর্বোচ্চ। তাহলে আপনি কোনো কোনো বইয়ে কিন্তু 2 মাস কিন্তু পাবেন বা 60 দিন পাবেন। এটা এই কারণে পাবেন, আমাদের আল্লাহর রাস্তায় বই বানায় যারা প্রকাশক, তারা করে কি যে নতুন যে সংশোধনীগুলো আসে সেইগুলো করে কি উপরে মারিয়ে দেয়, নাহলে কি পিছনে মারিয়ে দেয়। ভিতরে যে প্লেটগুলা সংশোধন করার দরকার এইটা তারা অনেকেই করে না, একটু খরচা কমায়। ওই সংশোধনীতে আপনি 30 দিন পাবেন সর্বোচ্চ, অতিরিক্ত 30 দিন পাবেন। দেখবেন কোনো কোনো ওই পুরান বইয়ের মধ্যে এখনো 2 মাস রয়ে গেছে, কারণ এই সংশোধনীটা হয়েছে 2009 সালে। আমি কি বুঝাইতে পারছি আব্বা? পারছি। আচ্ছা, তাহলে কখন কখন আপনার লিখিত জবাব দিতে হবে? যথাযথভাবে সমন জারির পর লিখিত জবাব দিতে হবে। আচ্ছা, তাহলে আদালতের অনুমতি সহ সর্বোচ্চ কতদিন? আদালতের অনুমতি সহ 60 দিন। 60 দিন। আমি অনুমতিও বুঝি না, আমি 30 দিন বুঝি। সর্বোচ্চ কি বুঝি বলেন? 30 কার্য দিবস বুঝি। দিন এবং কার্য দিবস নিয়ে যদি সাংঘর্ষিকতা তৈরি হয় সেক্ষেত্রে কি পরীক্ষার নোটিশ আসতে পারে? পরীক্ষার নোটিশ যদি আপনার একটা ডেট হয়ে আছে, ওই ডেটটা আপনার, আমরা যতদূর জানি যে 27 ডিসেম্বর, এখন 27 ডিসেম্বর যদি কোনো কারণে পরীক্ষা না হয় সেক্ষেত্রে 25-এ পরীক্ষা হয়ে যাবে। আর 25-এ পরীক্ষা হইলে আরও একটা ঝামেলায় পড়ে যাবে। যারা ইম্যাচিউর ছিল তারা ম্যাচিউর হয়ে যাবে। এই ম্যাচিউর হওয়ার পরে তারা পরীক্ষা দিতে যায়, প্রথম পরীক্ষায় কিন্তু তারা আবার তাদের আত্মবিশ্বাস কি করে ফেলতে পারে, হারায় ফেলতে পারে। তাই সঠিক টাইমে পরীক্ষা অবশ্যই হোক। 24 সালে পরীক্ষা হোক। 24 সালে পরীক্ষা তোলার দাবি জানাই, দ্রুত নোটিশ দেন, নাহলে আমরা পরীক্ষার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট ঘেরাও করে ফেলবো। কারণ আমরা আমাদের এই মূল্যবান সময়গুলো কোনোভাবে নষ্ট করতে চাই না। আমরা পরীক্ষা চাই, আমাদেরকে দ্রুত পরীক্ষা দেন। বার কাউন্সিলের অনেকগুলো সংস্কার আমাদের ভালো লাগছে, এর মধ্যে তারা নাকি নিজেরা পরীক্ষা নেবে, এটা ভালো লাগছে। ওএমআরসি সংযুক্ত করবেন, এটা ভালো লাগছে। রিটেন পরীক্ষায় নাকি ওএমআরসি সংযুক্ত করা হবে, এটা ভালো লাগছে। তাইলে আপনারা দ্রুত, এবং প্রিভিয়াস কোশ্চেনের নাকি প্রশ্ন নেবেন, ভালো লাগছে। তাইলে আপনারা দয়া করে দ্রুত আমাদেরকে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন। আমরা যে কয়টা ফেল করি ওকে এটা বাদ দিয়ে আমরা কৃষিকাজ শুরু করে দিই। অযথা আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করেন। মাথা জাগাইতেছে। আমাদের এই পরীক্ষার কারণে অনেক কিছু আটকায় আছে। যেমন আমাদের রিয়াজ ভাইয়ের বিয়ে আটকায় আছে পরীক্ষার কারণে। তারপর আমি জুয়েলরে নিষেধ করছি যে আপাতত কইরেন না, বলে না এই পরীক্ষা কবে হয় এ বিষয়ে সন্দিহান আমি করি আপাতত। যারা নতুন ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন তাদেরকে জানাচ্ছি আমরা একদম 7 দিনই ক্লাস করাবো, অনলাইন এবং সরাসরি। ফাইটার ব্যাচ এবং ম্যারাথন ব্যাচে ভর্তি হতে চাইলে ফোন দিবেন বার কাউন্সিল তালিকাভুক্তি পরীক্ষার জন্য 017451565 নাম্বারে, অথবা 01713847150 নাম্বারে। রিল্যাক্স। কত দিনের মধ্যে লিখিত জবাব দিতে হয়? এখন তো দিন লিডিং কোশ্চেন করছি, খেয়াল করেন কত দিনের মধ্যে দিতে হয়। ক 30 দিন, খ 30 কার্য দিবস। এখন না, এখনো কার্য দিবস হবে। এখনো কার্য দিবস হবে। দিন এবং কার্য দিবস নিয়ে যদি সাংঘর্ষিকতা তৈরি হয়, প্রশ্ন যাই হোক না কেন, কার্য দিবস প্রাধান্য পাবে। আমি আর বুঝি না আব্বা। রিল্যাক্স। এইবার আসতেছি। এখন একটা প্রশ্ন হয়েছে লেদুবেদুদের জন্য। লেদুবেদু কারা জানেন? যারা ধরেন এক রাইতে পড়া পাস করতে চায়। অনেকে পরীক্ষার আগের রাইতেও ফোন দেয়, স্যার কেমন আছেন? ভালো। কি লার্নেড ল একাডেমি? জি। বলে স্যার আমি তো একটু ভর্তি হইতাম। আমি বললাম কি আপনি কি 24-এর পরীক্ষার্থী? কয় না, আমি তো 23 সালে পরীক্ষা দিব কালকে। মানে লেদুবেদুদের জন্য কিছু পড়া আছে, আপনারা তো এই পড়া পড়বেন না, তাই না? তাহলে 30 দেখেন প্রশ্ন হয়েছে এবার
কতদিনের মধ্যে লিখিত জবাব দিতে হয়? ক 1 মাস, এটা লেদু বেদুদের প্রশ্ন। খ 30 দিন। এখন কি হবে? তাহলে ঝামেলা এখন লিডিং কোশ্চেন হয়েছে, দিন চাইছে। তাহলে কয় মাসের মধ্যে যদি লেখা থাকতো যে লিখিত জবাব দিতে হয় 30 দিন না 1 মাস? 1 মাস। আমি কি বুঝাইতে পারতেছি? শিওর বুঝাইতে পারতেছি, বুঝতে পারছেন না? তাহলে এবার দিঘাই, তাহলে কতদিনের মধ্যে লিখিত জবাব দায়ের করতে হয়? 30 কার্য দিবস, 30 দিন। দোষ আপনাদের পড়াইতে আসছে কি এগুলো একটা জিনিস তো। তাহলে এই যে লিখিত জবাব যিনি দায়ের করবেন তার নাম হবে কি? বিবাদী হবে। বিবাদী তার আইনজীবীর মাধ্যমে তার যতগুলো দলিলপত্র আছে, দলিল দস্তাবেজ আছে, তারপর হলো তার এই দাবির মূলে যতগুলো না আছে, এই সবগুলো তিনি তার জবাবে কি করবেন? উল্লেখ করবেন। এখন এই জবাব লেখার বিষয়ে সরকারের একটা নীতি নৈতিকতা আছে, সরকারের বিষয়ে একটা বিধান আছে যে সরকার মামলা যদি খায় সেক্ষেত্রে কি হবে? সরকারও তো মামলা কি খেতে পারে। তাহলে সরকারের বিরুদ্ধে যদি আপনি মামলা করতে চান সেক্ষেত্রে সরকারকে অবশ্যই একটা নোটিশ প্রদান করতে হবে। সরকারের বিরুদ্ধে মামলা করার জন্য নোটিশ প্রদান বাধ্যতামূলক নয়। নোটিশ করতেও পারেন, নাও করতে পারেন। যদি নোটিশ দিয়ে সরকারের বিরুদ্ধে মামলা করা হয় সেক্ষেত্রে সরকার লিখিত জবাব দেওয়ার জন্য সময় পাবে 30 দিন। আবার বলি কথাটা, আবার বলি যে নোটিশ জারি ব্যতীত বা বিনা নোটিশে যদি সরকারের বিরুদ্ধে মামলা করা হয় সেক্ষেত্রে সরকার লিখিত জবাব দেওয়ার জন্য সময় পাবে 60 দিন বা 2 মাস। এই ভুল বলতেছি? 3 মাস পাবে, 3 মাস, 3 মাস পাবে। গোলায়েন না, গোলায়েন না, 3 মাস। ওকে, তাহলে নোটিশ জারি ব্যতীত সরকারের বিরুদ্ধে মামলা করলে সরকার লিখিত জবাব দেওয়ার জন্য সময় পাবে কত? 90 দিন। আর নোটিশ দিয়ে যদি সরকারের বিরুদ্ধে মামলা করা হয় সেক্ষেত্রে সরকার লিখিত জবাব দেওয়ার জন্য সর্বোচ্চ সময় পাবে 1 মাস। রিল্যাক্স। নোটিশ দেওয়ার পর 2 মাসের মধ্যে সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না, এইটা বলতে চাচ্ছি। বলেন কথাটা কি বলেছে? আবার একটু বলেন বাবা। এই যে এই যে এই যে তাহলে এবার আমি আপনাকে 8টা প্রশ্ন করি। 5টা করব? আচ্ছা করলাম। 8টা প্রশ্নের উত্তর দিবেন, আবার 5টা করেন। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, কখন লিখিত জবাব দিতে হয়? সমন জারির পর। আচ্ছা, লিখিত জবাব দেওয়ার জন্য সর্বোচ্চ সময় কতদিন? 30 দিন। লিখিত জবাব দেওয়ার জন্য সর্বোচ্চ অতিরিক্ত সময়কাল কতদিন? 30 দিন। লিখিত জবাব দেওয়ার জন্য সর্বোচ্চ সময়কাল কতদিন? 30 দিন। আচ্ছা, সরকারের বিরুদ্ধে বিনা নোটিশ মামলা করা হলে সরকার লিখিত জবাব দেওয়ার জন্য সময়কাল পাবে কতদিন? 3 মাস পাবে, 90 দিন পাবে। আচ্ছা, আর সরকারের বিরুদ্ধে নোটিশ দেওয়ার পর সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে না কত দিনের মধ্যে? 2 মাসের মধ্যে। অর্থাৎ ওই নোটিশের তামাদিকাল থাকবে কতদিন? 2 মাস। 2 মাস পর্যন্ত সে কোনো মামলা করতে পারবে না। সরকার যদি এই 2 মাসের মধ্যে তার ঝামেলা, যে ঝামেলাগুলো আছে সেগুলো যদি সে মীমাংসা করে নিতে পারে তাহলে তার মামলা করার কোনো কারণই থাকে না। আমি কি বুঝাইতে পারছি আব্বুরা? রিল্যাক্স আব্বা, রিল্যাক্স। তাহলে 8(1) আদেশ 8 বিধি 1 মতে কি করতে হয় আব্বা? লিখিত জবাব দাখিল করতে হয়, তাই না? আদেশ 8 বিধি 1 মতে লিখিত জবাব দাখিল করতে হয়। এখন আব্বা আপনাকে প্রশ্ন করতে পারে লিখিত জবাব কাকে বলে?
হুম হুম সুন্দর ও ভালো বলতেছে, বলেন। একদম কিন্তু আইকিউ থেকেই বলতেছে মেয়েটা, বুঝতে পারছেন? ও ছোটবেলা থেকেই কিন্তু এরকম এরকম দেখতে, এরকম শুনতে, ও ছোটবেলা থেকেই এইভাবেই কথা বলে, কণ্ঠও এরকম, তাই না? ও কিন্তু আইকিউ থেকে উত্তরটা দিয়েছে, এবং এই উত্তর দিলে ওরে আমি 10-এ ওরে আমার কথা কি বুঝছেন? যেটা আপনি সেরে আসতেন সেইখানেও কি করছে, একটু চেষ্টা করছে, যেহেতু বিবাদী দিবে, যেহেতু আদালতের নিকট দিবে, তাহলে এইখানে লিখিত জবাবটা যদি আর একটু জবাবের মতো করে নেই, সেই ক্ষেত্রে জুয়েলকে আমি বলতে পারি যে আত্মপক্ষ সমর্থন ও বাদীর দাবির জবাব দেওয়ার জন্য বিবাদী লিখিত যে বিবৃতি আদালতে জমা দেন তাকে লিখিত জবাব বলা যায় না কথাটা? তাহলে আমার সাথে সাথে একবার বলেন, লেখেন না, আত্মপক্ষ সমর্থন ও বাদীর জবাব দেওয়ার জন্য, আত্মপক্ষ সমর্থন ও বাদীর জবাব দেওয়ার জন্য, আত্মপক্ষ সমর্থন ও বাদীর জবাব দেওয়ার জন্য বিবাদী যে লিখিত বিবৃতি আদালতে জমা দেন তাকে লিখিত জবাব বলে। বিবাদী যে লিখিত বিবৃতি আদালতে জমা দেন তাকে লিখিত জবাব বলে। তাহলে আত্মপক্ষ সমর্থন ও বাদীর দাবির জবাব দেওয়ার জন্য বিবাদী লিখিত যে বিবৃতি আদালতে জমা দেন তাকে লিখিত জবাব বলে। জবাব একটা স্বভাবের কাজ, কারণ সমন আদালত থেকে সমন যদি আসে, সমন আসার পরে দেখা যায় যে কয় যে বাড়িতে নাই, কয় না? পড়াইছি সমন, আপনাদের পড়াইছি না? দরকারে নেই, পড়াইছি কিনা, আপনি ছিলেন না কিন্তু আমি পড়িয়েছি কিনা। আচ্ছা, তাহলে সমনে বলছিলাম যে সমন পাইলেই দৌড় দেয় পুরুষ সদস্য, কয় বাড়িতে নাই, কিন্তু সমন গ্রহণ করা আপনার অবশ্যই কর্তব্য, কারণ আপনার বিরুদ্ধে যে এলিগেশন এসেছে, যে মামলাটা হয়েছে ওইটার সাথে তো একটা আর্জির কপি সংযুক্ত আছে। আপনি সরাসরি ওই টেনশন না করে আগানে বাগানে না দৌড়াইয়া আপনি ওইটা গ্রহণ করে একটু পড়তে পারেন যে ঘটনাটা কি হয়েছে। আচ্ছা, তাহলে আমি মনে করলাম যে আপনি সমনটা গ্রহণ করেছেন। সমন গ্রহণ করার পর 30 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দায়ের করতে হয়। এর জন্য আরও অতিরিক্ত কতদিন সময় পাওয়া যেতে পারে? 30 দিন সময় পাওয়া যেতে পারে। এখন বিবাদী যদি লিখিত জবাব দিতে না আসে, তাহলে আমি ধরে নিলাম বিবাদী একটা গড় হাজিরা করছে, তাই না? গড় হাজিরা, অনুপস্থিত বিবাদী। তাহলে আমাদের সেন্সে সবসময় মাথায় রাখতে হবে আমাদের কোথায় ওই যে তারটা মাথায় আমাদেরকে রাখতে হবে। আমাদেরকে সবসময় মাথার মধ্যে রাখতে হবে যে বিবাদীর ত্রুটির কারণে কি হয়? মামলা খারিজ হয়। আর বাদীর ত্রুটির কারণে কি হয়? বিবাদীর ত্রুটির কারণে একতরফা ডিক্রি হয়, আর বাদীর ত্রুটির কারণে মামলা খারিজ। বলেন একবার কথাটা, আবার বলেন, হয় নাই? বাদীর ত্রুটির কারণে মামলা, আর বিবাদীর ত্রুটির কারণে একতরফা। রিল্যাক্স। তাহলে বিবাদী যদি মামলায় অনুপস্থিত থাকে সেক্ষেত্রে সে তো লিখিত জবাব দায়ের করতে পারবে না, তাই না? তাহলে বিবাদী যদি লিখিত জবাব দাখিল না করে সেক্ষেত্রে বিবাদীর অনুপস্থিতিতে মামলায় একতরফা ডিক্রি হয়। কথাটা লেখা যায় না? লিখে নিতে পারেন যে বিবাদীর অনুপস্থিতির ফল কি।
মামলায় অনুপস্থিতির ফল একতরফা ডিক্রি, আর বাদীর মামলায় অনুপস্থিতির ফল হইল খারিজ। বিবাদী মামলার অনুপস্থিতিতে তরফা ডিক্রি লিখছেন আব্বা? শেষ আব্বু, শেষ। বাদীর ত্রুটি হইলে কি হয় এটা আমার জিজ্ঞাইতে হইবে। আমার ভালোই লাগে না আপনাদের কথাবার্তা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তাহলে বিবাদী যদি অনুপস্থিত থাকে মামলার ফলাফল কি? বিবাদী উপস্থিত থাকলেও কিন্তু ডিক্রি হবে। বিবাদী উপস্থিত থাকলে বিবাদীর কাগজপত্র নাই, বাদী পক্ষে ডিক্রি হয়ে গেছে। আর যদি অনুপস্থিত থাকে তাহলে কি হবে? তাহলে আলোচনা করে পাইলাম ডিক্রি 2 প্রকার, দোতরফা ডিক্রি, একতরফা ডিক্রি। একতরফা ডিক্রি দোতরফা ডিক্রির ন্যায় সমানভাবে কার্যকর। কথাটা বলে নেন। আচ্ছা, এখন সমানভাবে কার্যকর। এখন আব্বা আধুনিক যুগে এই আদেশ 8 বার প্রশ্ন হয়েছে, আদেশ 6, আদেশ 8, বিধি 6, উপবিধি 1 থেকে। কিন্তু আমার কাছে মনে হয় আরো কিছু আদেশ আপনাদের হালকা হালকা যদি আপনারা একটু জেনে যান, সেক্ষেত্রে আপনাদের অন্তত পরীক্ষার হলে যাইয়া অসুবিধায় পড়তে হবে না। জেনে গেলে বলে আনতে আনতে আনোয়ার। তাহলে একটা আরজির লেখার নিয়ম আমরা জানছি না? বলেন এটা আরজি, বলেন আরজি লেখার নিয়ম তো জানছি, কিন্তু আরজি দাখিলের পদ্ধতি আছে কোথায়? 7-9 আছে। প্লিজ এইগুলা যারা জানতেছেন না তারা কিন্তু মরবেন, আমি বলতেছি। একটি আরজি দাখিলের পদ্ধতি আছে 7-9, একটি আরজি উপস্থাপন বা এই যে আরজির বিষয়বস্তু 7-1, একটা আরজির বিষয়বস্তু। আর আরজি দাখিলের পদ্ধতি 7-9, একটি মামলা দায়েরের পদ্ধতি 4-1, আর আরজি দায়েরের পদ্ধতি 7-9, আরজির বিষয়বস্তু 7-1, আরজি ফেরত 7-10, আরজি খারিজ 7-11, তাই না? তাহলে এখানে তো আপনারা তারপর হলো অর্থের টাকার মামলায় টাকার কথা অঙ্কে উল্লেখ করতে হবে 7-2। আচ্ছা, এরকম আমরা হালকা এবং পাতলা করে কিছু বলবেন? আচ্ছা, এরকম করে হালকা এবং কি করে পাতলা করে আমরা 8 আদেশটাকে একটু কিঞ্চিত সুবর্ণ সুযোগ ভাবে নিতে পারি। ঠান্ডা লাগে ওইখানে, ওই জায়গাটাই ঠান্ডা। আমার যদি সুযোগ থাকতো আমি ওইখানে একটু বসতাম। আমার ঘামে জন্ম, আমার ধন্য হলো ঘামের জন্য। এবার ভাল লাগতেছে না পরিবেশটা? একদম মনে হইতেছে না যে আমরা খাল পার আছি? ঠিক না বুঝলে তো এরকম লাগবেই আব্বা। ক্লাসে মনোযোগ না থাকলে ক্লাস মন বসে না। না না না, ওনার বই থেকে মনোযোগ ঠিক আছে, উকারটা আকার উকারটা একটু এদিক থেকে ওদিকে গেছে।
যাওয়ার কথা ছিল নিচে, উদ্যোগামী হয়েছে আর কি। না বই তো নিম্নগামী। ও ইকা, ওরে বাবা ইউ, ঠিক মতো মায়ের খাচ্ছেন তো? এমনি দিচ্ছেন? তাহলে একটা ঢোল কিনে নিয়ে যান, ঢোল বাজায়েন বাসায়। দিকে এবার ঢোল পিড়াও কেন? বলবেন আপাতত তো বউ পিড়াইতে পারতেছি না, তাই ঢোলের রূপে চাইরা দিচ্ছি। প্রথম প্রথম আমরাও বলতাম। এগুলো কি লাইভে বলতেছি? ওরে দূরে সরান, আল্লাহ ওরে দূরে সরান। আচ্ছা আমার মোবাইল নাম্বারটা, আচ্ছা পিন, আচ্ছা 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 পিন, তাহলে দেখেন আমরা আরজি 7, জবাব প্লিডিংস, তাহলে দেখেন 8-1-এ লেখেন না, বলেন। হ্যাঁ 8-1-এ এখানে একটা সুন্দর কথা বলছে যে যে সকল তথ্যের উপরে বাদীর মামলা বিবাদী প্রতিহত করতে চায় তা আরজিতে স্পষ্ট রূপে উল্লেখ করতে হবে। বলেন কি? এত কথা না যে আরজিতে, আরজিতে বিবাদীর, আরজিতে বাদীর দাবি প্রতিহত স্পষ্ট রূপে করতে হয়, এইভাবে হবে কথাটা আব্বা। আমি কিন্তু রাগ করবো, লার্নেড লার্নেড লার্নেড, হ্যালো এই ইয়াংম্যান, আমি নাদিম ব্যবসা করছি না, বলেন। ভর্তি স্টুডেন্ট কিন্তু অনেক, 400-র উপরে। 2 টাকা হইলেও তো দিছে। আমি যখন যেটা বলবো আমার সাথে করবেন, লিখবেন না, বলতেছেন না লিখেন না, আপনার স্টাইলে তো আপনি দেখছেন, আমাকে তো একটু সুযোগ দিবেন। এখন আপনি করতেছেন কি, আমি যখন বলাচ্ছি আপনি দেখেন লিখতেছেন, আপনি কিন্তু আমার সাথে নাই, ক্লাসেই নাই, ওইটা বাসায় করেন। মানে সময়টা আমি আমার নিজের সাথেই নিজের দ্বন্দ্ব লাগে যে কোনটা গুরুত্বপূর্ণ, কখন কোন কাজটা গুরুত্বপূর্ণ, ওইটা যে না বোঝে, কাজ তো সবসময় থাকে, হবে না। রাগ কইরেন না, হয়তো রাগ কইরা কালকে আসবেন না, তাতে আমার আসলেই যায় আসে না। আপনারা 5 জন আর একজনও আসেন নাই, একজন ওই যে পাশ কইরা যে হেরে যে আর দেখি নাই। একদিন একটা ফোন দিছি কাউকে অনুপ্রেরণা করে আসছি যে আসেন 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 পড়েন না, কারণ দরকার আপনার। এইটা যতক্ষণে আপনি না বুঝবেন ততক্ষণ আমাকে দিয়ে বুঝাইলে হবে না। এই আয়সা বইসা থাকেন, আমি জানি দরকার আপনাদের, তাই বইসা থাকে, দরকার তো আমার না। আমার দরকার কিন্তু না, আমার কথা কি বুঝতে পারতেছেন? দরকার কার? আপনার। কিন্তু এই জিনিসটা আমি এমন একটা প্রসিডিংয়ে নিয়ে গেছি যে আমি এটা ভালো বুঝি, আমি যাদেরকে বুঝাইতেছি তারা এই ফরম্যাটে যে ভালো করতেছে, কিন্তু আপনি এখনো আপনার ফরম্যাট থেকে, মাথা হাত থেকে, মাথা ঝিমানি থেকে, ঘুমানি থেকে আপনি এখনো বের হইতে পারতেছেন না কেন? হ্যাঁ এখন এই চা আপনি চান, আমি চাইতে পারবো না, ঠিক আছে? আপনি চান, আমার টপিক শেষ হয় নাই, ওকে? তাহলে আরজিতে গড়িমসি করা যাবে না, যা কইতে হবে তা কি করতে হবে? স্পষ্টভাবে, স্পষ্ট ভাষায় বলতে হবে, ওকে? এবং এখানে সুন্দর একটা কথা বলা আছে যে নতুন বিষয় উল্লেখ করা যাবে। তাহলে লিখিত হবে নতুন বিষয় যেমনি ভাবে বাদী উল্লেখ করতে পারবে, তেমনি ভাবে বিবাদীও কি করতে পারবে? উল্লেখ করতে পারবে। বাদীর জন্য যদি নিষিদ্ধ থাকে, বিবাদীর জন্য নতুন বিষয় নিষিদ্ধ থাকবে। সুন্দর কথা বলছে না? এরপর দেখেন, আমি একটা নতুন কথা বলতে চাই। আমার নতুন কথা, আমার জীবনের যখন 80 বছর বয়স হবে, এই কথাটা আমি আরজিতে যদি বাদী তুলতে পারে তাহলে বিবাদীও পারবে। আর
বাদী যদি না পারে তাহলে বিবাদীও পারবে না। অর্থাৎ এই যে ইকুইটির ব্যালেন্স, একটা সমতা, এই সমতাটা বাদী বিবাদী দুজনের জন্য কি করে দিয়েছে বাজান? সমান করে দিয়েছে। খবর আছে ভাইজান, খবর একখান দেরি হয়ে যায়। আসছেন সেই দুবাই থেকে, আর ওই জায়গায় আরাফ কত কিছু করে ফেলছে পোলাটা। ভালো ছেলে, যাকে পায় তাকেই চাকরি দেয়, তাকেই স্বর্ণ দেয়, লটারি করে করে। আর দুবাই থেকে আইছেন অ্যাডভোকেট হইতে, একটা আশ্চর্যজনক। আমি চলে যাইতে আমার একটু সুযোগ করে দেন যে বালুর মাঠে কিছু বালু খাই দিয়ে। বলছিলাম যে দেশে আইসেন না, দেখছেন ওইটা জার্মানি চলে গেছে না, আর জাপান চলে গেছে। কয় স্যার আসবো, কইছে আইসেন না, এদেশে আইসেন না। হ্যাঁ, এদেশে আইসেন না এই কারণে কাউকে থাপড়াইতে একজন আইনজীবী আর একজন আইনজীবীরে বাইট করে দিচ্ছে। ঘটনাটা মানে কতটা অযৌক্তিক, কতটা দুঃখজনক, এইটা আপনি যখন বুঝতেছেন ক্যামেরা আপনার সামনে, একটু রিল্যাক্স হন, ওরে ভিতরে নিয়ে ফিরান। ও যেটা করছে সেটা অন্যায়, হ্যাঁ ও যেটা করছে সেইটা অন্যায়, কিন্তু আপনি পাবলিককে কেন আপনার ঝামেলাগুলো বুঝতে দিচ্ছেন? আমার কথা বুঝতে পারছেন? তা দুবাই যদি আবার যাওয়ার সুযোগ থাকে আমার বললেন, আর যদি কোনো বন্ধু বান্ধব থাকে খুরমা খেজুর আমার জন্য নিয়ে এসেন। হ্যাঁ, আর যাওয়ার সময় কিন্তু টাকা দিয়ে যাবেন, গেটে আটকান। ওদের দুবাইতে নাকি টাকার অভাব নাই শুনছি, যে নায়িকা গেছে সেই টাকার মালিক হয়ে আসছে। ও আচ্ছা, না একটা টাকা খরচ করতে গেছে ওখানে। পড়েন একটু, 2 মাস আছে আবার পাশ করা সম্ভব। কতদিনে এমসিকিউ পাস করছেন? কত? 2 মাসে। তো 2 মাসে এমসিকিউ পাস করার পর আবার কি গাছারা ভাব চলে আসছিল না? আবার আধ্যাত্মিক জ্ঞান যারা দেওয়া শুরু করছিল তাদের পাল্লায় পড়ে গেলেন। বাদ দেন এগুলা, ওকে দিচ্ছি। না না দরকার থাক। আচ্ছা, তাহলে এইখানে আরো একটা চমৎকার জিনিস আছে। তাহলে যা বাদী যেটা করতে পারবে জবাবে, বাদীর জন্য যেটা রক্ষণীয় হবে, লিখিত জবাবে বিবাদীর জন্য সেটা কি হবে? রক্ষণীয় হবে। দেখেন 3-এ বলা আছে সুনির্দিষ্টভাবে অস্বীকার করতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু বারবার বলতেছি, যে আমতা আমতা পাইলেও পাইতে পারে, না পাইলেও না পাইতে পারে। আমার আব্বাই জানে, নাইলে আমার বউর কাছ থেকে একটু যাই না নেই, এইভাবে বলা যাবে না। এটা কি করতে হবে? সুস্পষ্ট ভাবে, সুস্পষ্ট, সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট দুইটা দুই জিনিস, সুস্পষ্ট 1 আর সুনির্দিষ্ট 3। সুস্পষ্ট 1 আর সুনির্দিষ্ট 3, ওকে। এরপর এখানে আইসা বলছে নির্ভরশীল দলিলাদি লিখিত জবাবের সাথে জমা দিতে হবে। পরবর্তীতে আদালতের অনুমতি ছাড়া কিন্তু উক্ত দলিল জমা দিতে পারবেন না। শুরুতেই আপনি দেন, পরবর্তীতে কিন্তু পারবেন না। গরম লাগতেছে, ওনাকে ওইখানে দেন, ওনাকে ওইখানে দেন, তাইলেই হয়ে যায়। ফ্যানটা ছেড়ে দেন, গরম আমারও লাগতেছে। আপনি একটু আগায় আসেন, ফ্যানটা ছেড়ে দেন, গরম লাগতেছে। আচ্ছা আচ্ছা, দেখেন এইখানে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেইটা হচ্ছে 861। হ্যাঁ, জুডিশিয়ারিতে কয়েকবার আসছে, জুডিশিয়ারিতে কয়েকবার আসছে 861। এর অনেক নাম, সেটক বা দাবি সমন্বয় বা দাবি পরিত্যাগ, লেখেন সেটক বা দাবি সমন্বয়, দাবি পরিত্যাগ।
আল্লাহ মরতেছিল জানেন, মরতেছিল। এটা হলো আপনার উহুদের যুদ্ধ, মেবি উহুদের যুদ্ধে একজনে কাঁদতেছে পানি পানি করে, তখন ওই তারে পানি দেবে, মুখের উপরে পানি রাখছে, তখন পাশ থেকে আর একজনের চিৎকার দিয়ে উঠছে, লম্বা চিৎকার, লম্বা চিৎকার দিচ্ছে যে এই কথা শোনো, যে পানি পানি। তখন ওই ব্যক্তি বলতেছে যে আমার পানি লাগবে না বাজান, ওই ভাইকে একটু পানিটা দিয়ে দাও। জায়গাটা একটু পরিত্যাগ করেন, যদি ওইখানে গরমই লাগে, দুইজনের জন্য সবার অসুবিধা করে তো লাভ নাই। একটু সামনে আসেন, ওখানে বসলে আমারও ঠান্ডা লাগবে, এসি তো। সামনে আসেন বা পিছনে আসেন, বা এইটা যে সহ্য করতে পারেন সে সামনে আসেন। যেমন আমি 22 টেম্পারেচার সহ্য করতে পারি, এটা অনেকে পারে না। হ্যাঁ, আমি ঘেমে গেছি। ওকে 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 দোষ আন্দাজে তাহলে স্পষ্ট রূপে আর সুনির্দিষ্টভাবে করতে হবে, তাই না? এবং কিভাবে দেওয়া যাবে না বলেন? অস্পষ্টভাবে দেওয়া যাবে না, এই শব্দটা এরকম না। সুনির্দিষ্টভাবে অস্বীকার করতে হবে। শব্দটার নাম কি বলেন? সুনির্দিষ্টভাবে অস্বীকার করতে হবে। শব্দটার নাম হচ্ছে চাতুরীপূর্ণভাবে লিখিত জবাব দায়ের করা যাবে না, বলেন। পঞ্চকতাপূর্ণভাবে লিখিত জবাব দায়ের করা যাবে না। প্রতারণামূলকভাবে লিখিত জবাব দায়ের করা যাবে না। তাহলে এখানে দুইটা প্রশ্ন উপনীত হয়, প্রশ্ন তিনটা হয় আসলে। আপনাকে দেখবে করি করবো শারমিন, ওটা যদি তারে শর্ট পরে তার ডাগায় দেন করি। তিনটা প্রশ্ন করব। লিখিত জবাব কখন দিতে হবে? কেউ বললেন না। মেয়েটা ভালোই ট্যালেন্ট আছে, তাই না? বলতেছে যথাযথভাবে সমন দায়েরের পর লিখিত জবাব দিতে হবে। ঠিক আছে, ভালো ছেলে। ওরকম আপনিও ধরলে কিন্তু নাই হয়ে যাওয়ার মতো লোকের অভাব নাই। দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে আমার, যে লিখিত জবাব কিভাবে দায়ের করতে হবে? সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে। ভালোই বলতেছে কিন্তু না। তাহলে দাবি কিভাবে অস্বীকার করা যাবে না? তা চাতুরীপূর্ণভাবে যাবে না, পঞ্চকতাপূর্ণভাবে যাবে না। আরে চ্যালেঞ্জ। তাহলে এখানে একটা কথা আছে, 8-6-1 থেকে পরীক্ষায় প্রতি বছর প্রশ্ন হয়। 8-6-1। তাহলে বলতে হবে আদেশ 8, বিধি 6, উপবিধি 1। আবার বলেন। আপনার নামটা জানি কি? শান্তার মন খারাপ, শরীর খারাপ। বর্তমান সিজনটাই এরকম। আমার ধারণা করোনার চেয়েও ভয়ঙ্কর কিছু আসতেছে। এবং মানে আমি গতকাল গত এক সপ্তাহ ধরে কি পরিমাণ সিক বুঝাইতে পারবো না। আপনাদের এখানে আসার আগেও আমার দম নিতে কষ্ট হচ্ছিল। এখন এটা আপনাদের মধ্যে ছড়ায় গেলেই হবে, আল্লাহর রহমতে বাংলাদেশে ছড়ায় যায়।
হ্যাঁ, তাহলে আমরা 8, 6 একে আছে সেট অফ বা দাবি সমন্বয় বা দাবি পরিত্যাগ বা পাল্টা দাবি বা পাল্টা দাবি বা পারস্পরিক পাল্টা দাবি, তাই না আব্বা? সেটকে যখন অফ করে দেওয়া হয় তখন তাকে কি বলে? ওরে আল্লাহ, ওলা পাই। তাহলে পারস্পরিক দায় পরিশোধ কি লিখছি আব্বা? তাহলে লেখেন পারস্পরিক দায় পরিশোধ। লিখেছেন? বাবা, খয়রাতি কবি, ফকির কবি, পাগল কবি, বাতুল কবি, মাস্তান কবি একটা কথা বলেছেন, অর্থই অনর্থের মূল। বেশি কামাই করতে পারে না। আচ্ছা, হ্যাঁ, আমার মতো। তাহলে এখানে ওই ঘটনাটা আছে, পাগল কবির ব্যাপারটা আছে। অর্থের মামলায় বা টাকার মামলায় লেখেন না, অর্থের মামলায় বা টাকার মামলায় বাদীর দাবির বিপরীতে বিবাদী কর্তৃক টাকার পাল্টা দাবি, যেখানে টাকার পরিমাণ কম, একে সেট অফ বা দাবি সমন্বয় বলে। আবার লেখেন না, এই ছেলে, কলম কিন্তু 2 আঙ্গুলের মাঝখান দিয়ে প্রসারিত হয়ে মধ্যবিন্দু বরাবর দিয়ে হালকা চাপ কাঁপে। হ্যাঁ, তাহলে তাহলে অর্থের মামলায় বা টাকার মামলায় বলেন, বাদীর টাকার দাবির বিপরীতে বিবাদী কর্তৃক টাকার পাল্টা দাবি, যেখানে দাবিকৃত টাকার পরিমাণ কম, একে সেট অফ বা দাবি সমন্বয় বলে। আবার এই ছেলে, এই তুমি কি স্কুলে পড়ে আসনি? তুমি কি এই যে লাইনে দাঁড়াও নাই? তুমি কি সবসময় দলটা ক্লাসে ঢুকছো? একটু একটু চল চল চল, একটু সবাই মিললে বললে ভাল লাগে। তাহলে টাকা, অর্থের মামলায় বা টাকার মামলায় বাদীর টাকার দাবির বিপরীতে বিবাদী কর্তৃক টাকার পাল্টা দাবি, যেখানে দাবিকৃত টাকার পরিমাণ কম, একে সেট অফ পারস্পরিক দাবি, দাবি সমন্বয়, পাল্টা দাবি, তাই না? অনেক কিছু না সেট আপের মধ্যে। তাহলে সেটটাকে কি করে দিতে হবে? বাড়িতে নাই, টাকা চাইলেই। আমি একজনের কাছে টাকা পাই, সে সেট আপ করে রাখবে। মানে কেমনে যে মিলাইছে ইংরেজরা, সেট আপ বানায় ফেলছে টাকার দাবির বিপরীতে। রিল্যাক্স লিখতে চান? মধ্যবিন্দু বরাবর দিয়ে সমরেখা কোণ থেকে সমকোণের দিকে যাবে। তাইলে আর একবার বলি, তারপর লেখেন। অর্থের মামলায় বা টাকার মামলায় বাদীর টাকার দাবির বিপরীতে বিবাদী কর্তৃক টাকার পাল্টা দাবি, যেখানে দাবিকৃত টাকার পরিমাণ কম, একে সেট অফ বলে। এখন কি লিখিতে পারিবেন? তাহলে লেখেন আপনারা, আমি একটা সেট অফ বানাই।
এখন যে না লিখতেছে তার আঙ্গুলের 2 চিপার মধ্যবিন্দু বরাবর কি মামা কি জোর করে পাঠাইছে না? কালকে দেখলাম আমাকে 10 কেজি মিষ্টি পাঠাইতে বললেন। আর একটু ভালো জায়গায় যাইতে পারতো যদি আর একটু সিনিয়র হইতো আর কি, 2-1 বছরের, বুঝতে পারতেছিলাম। আমাদের এই যে এ ছিল না, ওর নাম কি, জাবেরের ভাই হয়েছে। আব্বু 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 ওরকম না আব্বা, অর্থের বা টাকার মামলায় বাদীর দাবির বিপরীতে বিবাদী কর্তৃক টাকার পাল্টা দাবি। টাকার পাল্টা দাবি যেখানে বিবাদীর দাবিকৃত টাকার পরিমাণ কম, বা যেখানে বাদীর থেকে বিবাদীর দাবিকৃত টাকার পরিমাণ কম। ছোট্ট বন্ধুকে একদিন দাওয়াত দিয়েন। হ্যাঁ, আমরা ছোটখাটো বা এটি সমন্বয় করে দেওয়াকে সেট আপ বলে। ওকে আব্বা আব্বা লিখছেন, এবার একবার একটা ই দিয়ে দেন তো, এবার পড়েন। টাকার মামলায় পড়েন। রিয়াজ ভাই বলেন। বিবাদী কর্তৃক, দেখেন একবারও বলেন নাই দেখে কিন্তু এটা হয়েছে, নিজের স্টাইল থেকে বের করতে পারতেছি না। পরে হইবে নাজিম স্যারের দোষ, যে স্যার তো ভালো না, বালা কইরা লই। আবার আমার সাথে সাথে টাকার মামলায়, টাকার বা অর্থের মামলায় বাদীর টাকার দাবির বিপরীতে বিবাদী কর্তৃক টাকার পাল্টা দাবি, যেখানে দাবিকৃত টাকার পরিমাণ কম। তাহলে এবার লেখেন উদাহরণ। উদাকে, উদার মনে যে হরণ করে তাকে কি বলে? মন উদার না হইলে হরণ হয় না। ইয়া সহজ গান নয় মাঝি। তাহলে বাজান, কারে দিয়ে যে বুঝামো, আমার 2 খালতো ভাই, আমার দুশ্মন, আমার দেখলে আমার বদনাম করে, ওরা যেন না দেখে। হ্যাঁ, মামা নাই তো, মামা না থাকলে খালতো ভাইদের সাথে ঝামেলা থাকেই। হ্যাঁ, না এমনি আমার ওরা সময়ও করে আমার স্বাস্থ্য ভালো ওদের থেকে। ঠিক আছে, এই
তো টাকার মামলায় বলতে গেলে যে আমার খালতো ভাই হলো আপনার ফয়সাল, উনি হচ্ছেন আপনার সুপ্রিম কোর্টের আইনজীবী। আর এক খালতো ভাই হলো রুমান, না রুমানের নাম বলা যাবে না, বলতে হবে কামরুলের নাম, নাইলে পরে আবার রাগ হইবে। তাহলে ফয়সাল এবং কামরুল দুই ভাই বা খালতো ভাই কাজিন, ব্যবসা করার নাম নিয়ে ফয়সাল কামরুলের কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছে। বলেন কি ঘটনা? ব্যবসা করার জন্য সে 5 লক্ষ টাকা নিয়েছে। ভালো। এরপরে একদিন ফয়সাল কামরুলের কাছে বলতেছে যে আমার তো খুব জরুরত আছে, আমারে তুই 2 লক্ষ টাকা দে। সে 2 লক্ষ টাকা দিছে। রিল্যাক্স। তাহলে কামরুল কত টাকা দিছে ফয়সালকে? 2 লাখ। আর ফয়সাল কামরুলকে দিছে কত? 5 লাখ। এখন 5 লক্ষ টাকার মামলা নিয়ে যাবে কে চাইলে? ফয়সাল। সে বাদী হয়ে কামরুলের বিরুদ্ধে 5 লক্ষ টাকার একটা মামলা সে দায়ের করেছে। তা কামরুল এসে লিখিত জবাবে বলতেছে যে সে পায় 5 লক্ষ টাকা, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি তার কাছে 2 লক্ষ টাকা পাই, এইটার একটা দাবি সমন্বয় বা সেট আপ আদালত শুরুতেই করে দিবেন। আর বাকি যে 3 লক্ষ টাকা থাকবে পাওনা, ওইটা নিয়ে বিচার্য বিষয় গঠন করা হবে। আমি কি বুঝাইতে পারছি? শিওর বুঝাইতে পারছি? এইবার পরেন তো, দেখেন তোর সংখ্যাটা মেলে কিনা। টাকার বা অর্থের মামলায়, টাকার বা অর্থের মামলায় আচ্ছা, এখন সেট আপের ক্ষেত্রে 2টা জিনিস আপনাদের পরীক্ষা এখানে প্রশ্ন হয়। যে প্রশ্নটা হচ্ছে সেট আপ কিসের মামলায় হয়? অর্থের মামলায়। মানে অন্য কোনো মামলায় কিন্তু সেট আপ হয় না। আবার টাকা দিয়েও প্রশ্নটা হইতেছে। আবার সেট আপের কত আদেশে সেট আপ হয়, এরকম প্রশ্ন হয়েছে। দাবি সমন্বয় বা পারস্পরিক দাবি পরিশোধ কোথায় আছে? আচ্ছা, এখন আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আদেশ 8, বিধি 6 উপবিধি 1 আপনি লিখিত জবাবেই সেট অফ দাবি করবেন। লিখিত জবাব দাখিল করার পর সেট অফ দায়ের করা যাবে না বা সেট অফ দাবি করা যাবে না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? যে লিখিত জবাবের সাথেই সেট অফ দাখিল করতে হবে, লিখিত জবাবের সাথেই সেট অফ দাখিল করতে হবে। লিখিত জবাব দাখিলের পর সেট অফ দায়ের করা যায় না। এখন যেহেতু এটা রিটেনে আসে, আমাকে একটু ব্রড পড়াই দেবো, ব্রড পড়াই দেবো, বড় করে পড়াই দিব। আচ্ছা, তাহলে সেট আপের শর্তাবলী বা বৈশিষ্ট্য নিম্নরূপ। সেট আপের শর্তাবলী বা বৈশিষ্ট্য নিম্নরূপ। 1, মামলাটি অর্থ আদায়ের হতে হবে। অর্থ বা টাকা, মামলাটি অর্থ বা টাকা সংক্রান্ত। হ্যাঁ। 2, অর্থের পরিমাণ অবশ্যই, বিষয়বস্তু বা অর্থের পরিমাণ অবশ্যই নির্দিষ্ট হতে হবে। বিষয়বস্তু বা অর্থের পরিমাণ অবশ্যই। কামরুল কমেন্টস করছে, ধন্যবাদ আমার নাম নেওয়ার জন্য। আমি তো জানি যে তোমার নাম না নিলে তুমি আমার মায়ের কাছে বিচার দিবা খালতো ভাই।
নির্দিষ্ট হতে হবে। হ্যাঁ, পাইলেও পাইতে পারে, না পাইলেও না পাইতে পারে, আল্লাহ দিলে দিবে, না দিলে নাই, এই ধরনের কথা বলা যাবে না। টাকা ছাড়া কিন্তু আজকে যাইতে দিব না। এত টাকা টাকা করো কেন? এই কারণে করে পৃথিবীতে অনেকেই টাকাকে তুচ্ছ বলিয়া মনে করে। টাকা ছাড়া মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কারো আদর মেলাবার। এখানে শিক্ষকের কথাটা মীর মশাররফ হোসেন লেখেন নাই, ওইটা আমি সংযুক্ত করছি। অনেক কিছুরই তো সংস্কার হচ্ছে, এটারও হোক। যে পৃথিবীতে অনেকেই টাকাকে তুচ্ছ বলিয়া মনে করে, টাকা ছাড়া মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী বয়ে বলে নাই, শিক্ষক কারো আদর মেলাবার। আছি কই আব্বা? কি আছে 3 নম্বরে বাবা? আচ্ছা, তাহলে সঠিক ইখতিয়ারি দিন ও আইনগত ভাবে আদায়যোগ্য হতে হবে। সঠিক ইখতিয়ারুদ্দিন আদালতে ও আইনগতভাবে আদায়যোগ্য হতে হবে। সঠিক ইখতিয়ারুদ্দিন আদালতে ও আইনগতভাবে আদায়যোগ্য। সঠিক ইখতিয়ারুদ্দিন আদালতে ও আইনগতভাবে আদায়যোগ্য হতে হবে। ওকে আব্বা? তাহলে আব্বা সেটআপের 1 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত, 3 নম্বর শর্ত, 3 নম্বর। তাহলে দাবি দেওয়ার ক্ষেত্রে বাদী বিবাদীকে উভয় দাবি দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, দাবি আর দাওয়াটা বাসায় রেখে আসছি। প্লিজ, দাবি দেওয়ার ক্ষেত্রে বাদী বিবাদী উভয়কেই একই চরিত্র হতে হবে। অর্থাৎ পাওনাদার দেনাদার হতে হবে। মিলায়েন না, লেখেন পরে ফাঁসবেন এইগুলো পরে যাইয়া আমাকে ওই যে মনির ভাইয়ের মতো কইবেন, স্যার আমি অমুক স্যারের দ্বারে পড়ি, তমুক স্যারের দ্বারে পড়ি। বাস্তবতা গোড়ার ডিম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওর কাছ থেকে 1000 টাকা নেন। নাই আমি দিচ্ছি। ও দুবাই থেকে আসছে, দুবাই খেজুর আছে ওর কাছে, ওর কাছে দুবাইয়ের জায়নামাজ আছে। ওরে আমি এত বুঝাইছি যে আপনার চারপাশে যেগুলো আছে সব কয়টা কাফের এবং ফাসিক যেন না বলে, এটা বইলা দিতে বলছে। ওই ধরনের না বলেন, ওদের কারণে খারাপ করছেন না। সিদ্ধান্তহীনতায় ভুগছেন বলেই তো খারাপ করছেন। নাদিম স্যার ভালো না, ভালো লয়ে থাকো। আর আপনারে কয়দিন ফোন দিছি আমি? একদিনও ফোন দিছি, ডাকছি? এরকম ইনঅ্যাক্টিভ লোকজন আমি ডাকি না। ওই যে পাম দিয়া ভাই আমি তোমারে পাস করাইতে না পারলে তা কে পারবে? সারা রাত ধরে চ্যাটিং করতে করতে সকালে এসে কয় বিকাশ নাম্বারটা দিলাম, তুমি সকালে ক্লাস করতে চলে আসো। ওই সময়ও তো নাই। ওরকম করলে তো গিজি গিজি হিজিবিজি এই ভেন্টিলেটারের মধ্যেও তো ওই সত্যি বলতেছি। বাসায় তো এমনি তো আমি তো খুব অ্যাক্টিভ হচ্ছে, মোবাইল ধরি না, মোবাইল ব্যবহার করি না। তো এইটা আপনারাও একটু শুরু করেন। একজন অ্যাডভোকেট হবে, তার 2 মাস আগে তার মোবাইল ভাঙ্গা চুরে গুড়া গুড়া করে, চুরমুর করে, গুড় গুড় করে, গুড়া 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 গুড়া, ইয়েস। অ্যান্ড্রয়েডটা একটু অ্যাভয়েড করেন কয়েকদিনের জন্য। আমি কইছিলাম যে অ্যাভয়েড করবো,
পরে আমার একটা বাটন সেট কিনে এনে দিছে সাথে সাথে। অ্যান্ড্রয়েডটা একটু মানে অ্যাভয়েড করেন আপাতত, কারণ পরীক্ষার আগের রাতে সহি তাবিজ সানের নজরুল এক সপ্তাহ আগে থেকে আমি পাস সব এই 1 লাখ টাকায় পোস্ট ইউনিয়ন 5 লাখ এখনো চলতেছে। অবাক লাগে, যায় মনে হয় যে স্যারদের আমি কদম বুচি করি। পরীক্ষার আগের রাতে চূড়ান্ত পরীক্ষার প্রশ্ন আসছে, কইছি এইগুলা পড়লে তোর জবাই দিব আজকে যেগুলা পড়ো। হ্যাঁ, এক রাতে পড়ে পাস করা লাগবে না। যাই হোক, সেট অফ টাকার মামলায়, হ্যাঁ ঠিক আছে, অর্থ আদায়ের মামলায় নেচার, আপনি পাওনাদার আমি দেনাদার না হইলে তো সেট আপই হয় না। নেচার এক হইতে হবে, আপনাকেও তো স্বীকার করতে হবে, স্বীকৃতিপত্র থাকতে হবে না, তার নেচার দুজনেরই ত্যাগ হইতে হবে। বলছে একটু সত্যাইকে কথা বললেন। কত নাম্বারে আছি? 5 শেষ হওয়ার কথা। তাহলে সেট আপের ব্যাপারে আদালত, হ্যাঁ আদালত বাদীর মূল দাবি, সেট আপের ব্যাপারে আদালত বাদীর মূল দাবি। ঈশা এই কলমটা চেঞ্জ করবেন, হ্যাঁ শোনা, যে ম্যাটাডোর একটা গিরিপালা কলম আছে, প্রত্যেককেই বলতেছি ওইটা কিনে নেবেন। ওই কোম্পানির সাথে আমার চুক্তি হয়েছে তো, এরকম না, মিনিমাম 3 থেকে 5 মিনিট আপনাকে সময় বাঁচাবে। নিপ থাকে রাবারে, হ্যাঁ মিনিমাম 5 মিনিট সময় বাঁচাবে। ওকে, বাদ দিবেন এটা, ওইটাও বলবেন, মজা পাবেন, কিনে দেখেন মজা পাবেন। তাহলে সেট আপের কি বলছি বাবা? মূল দাবি এবং বিবাদীর সেট আপের ব্যাপারে একসঙ্গে চূড়ান্ত রায় প্রদান করবেন, এবং বিবাদীর সেট আপের ব্যাপারে একসঙ্গে চূড়ান্ত রায় প্রদান করবেন। ওকে আব্বু আব্বুরা, ওকে এ বাচ্চা, এই লিখছি, এত সময় লাগে কেন? খাদেম ভাই পড়ে না, আজকে 7 দুগুণে 14টা শর্তাবলী ভালো করে মুখস্থ কইরা বলে, একবারও লেখি নাই। মুখস্থ কইরা না লিখলে এই লেখাপড়ার কোনো মূল্য নাই। ঠিক আছে, লিখবেন, হ্যাঁ আবার তাই নোট করতে শুরু করেন না, নোট করা লোক পাস করে না, ওর নোট বিক্রি হয়, পাস হয় না, তাই না? 16তম জুরি সিঁড়ি, হ্যাঁ নাদিম স্যার কিচ্ছু পড়ে না, খালি বিড়ালের মতো মিমেও করে। এবার বলছি যে তোমাদের রিটেনে আমি প্রশ্ন যদি 5টা দিতে পারি, 7টা প্রশ্নের বা 3টা দিতে পারি, তোমরা আমারে কি দিবা এটার উপরে খেলা হবে। হুবহু দিব, ওই 5 লাখ 3 লাখের প্রশ্ন না, হুবহু আসবে। ওই মিলাইবে যে কইছে আমি বলছি ক, এখানে দেখে কলা, তাহলে দেখো আমি ক বলেছি, এখানে এসেছে কলা, তাহলে কত মিল। হ্যাঁ, এইভাবে মিলামো না, ডাইরেক্ট না। ঠিক আছে, লাস্ট শেষ, 6 না 5টাই আমাদের শর্ত। ওকে, যেটা গুরুত্বপূর্ণ, সেট আপ 2 প্রকার, এর জন্য এই পর্যন্ত আসা লাগছে। সেট আপ না, এটার সাথেই সেট আপ 2 প্রকার, এবং সেট আপ 2 প্রকার লেখেন। রিয়াজ ভাই লেখেন, মিলাইয়েন না, মিলাইয়েন না, বন্ধ করে লেখেন। রিয়াজ ভাই নিষেধ করি, বন্ধ করে লেখেন, ওর বাইরেও কিছু আছে। সেট আপ কত প্রকার? 2 প্রকার। 1, লিগাল সেট আপ বা আইনগত পারস্পরিক দায়।
পারস্পরিক দায়। ওকে, তাহলে বাবা আইনগত পারস্পরিক দায় আপনার তৈরি হয় ঘটনা দিয়ে, এটা তো বোঝেন। কিসের এটা? আইনগত পারস্পরিক দায় প্রতিষ্ঠিত হবে সংশ্লিষ্ট আইনের মাধ্যমে। বলতেছে জি স্যার। তাহলে আইনগত পারস্পরিক দায় তৈরি হবে ঘটনার মাধ্যমে না সংশ্লিষ্ট আইনের মাধ্যমে? আচ্ছা, তাহলে 2, ইকুইটেবল সেট আপ বা ন্যায়সঙ্গত পারস্পরিক দায়। ওকে, এটি অনির্ধারিত অর্থ বা ক্ষতিপূরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হ্যাঁ, এটি অনির্ধারিত অর্থ বা ক্ষতিপূরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ওকে, অর্থ বা ক্ষতিপূরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। লিখেছি আব্বা, লিখেছি আব্বা। এখন আমি খুব লজ্জিত। আমি এই কারণে লজ্জিত যে আপনারা টাকা পয়সা ঠিক মতো দেন না। আর দ্বিতীয় কথা, যারা মাসিক পেমেন্টে ভর্তি হয়েছেন তারা নিজেদেরকে কোর্স ফিতে নিয়ে গেছেন নিজ দায়িত্বে। এটা খুব বাজে জিনিস। আমরা তো সরাসরি কোর্স ফি দিয়ে কয়েকজনকে ভর্তি করাইছি, 3-4 জনকে, সবাইকে না। মানে 3-4 জনের সুবিধা যদি আপনারা সবাই নেন, কোম্পানি কিন্তু থাকবে না। আর কোম্পানি না থাকলে নাদিম মাছ কি হয়ে যাবে? শুকিয়ে অক্সিজেন ছাড়া। তাই আপনাদের এই নৈতিক স্থলনগুলো একটু আপনাদের কাছ থেকে পরিত্রাণ চাই, যে আপনারা যেটা নিজেরা একটা সিস্টেম কইরা নিয়েছেন, এটা একটা নৈতিক স্থলন। এখান থেকে বের হয়ে আসেন। ওকে, টাকা দিয়ে যাবেন। আছে টাকা নাই, আসি কোথায় এখন আমি? তাহলে এখন আমি লজ্জিত, ওই লজ্জিত তো ছিলাম। আমি ভারাক্রান্ত, আমি কষ্টে আছি যে 3 ধরনের প্রশ্ন এই সেট আপ দিয়ে হয়েছে পরীক্ষায়। একটা হয়েছে সংশ্লিষ্ট নজির সহ সেট আপ আলোচনা করুন, একটা হয়েছে উদাহরণ সহ সেট আপ আলোচনা করুন, আর একটা হয়েছে সেট আপ কি, কত প্রকার ও কি কি। এখন একটা উদাহরণ যদি আপনাদের হরণ না করে দিতে পারি তাহলে কি হবে? মেলবে? তাহলে লেখেন উদাহরণ। হ্যাঁ, উদারভাবে হরণ। শেষ এগুলা মুখস্থ করতে হবে। মুখস্থের উপরে কিচ্ছু নাই। আইন প্রথম মুখস্থের জিনিস, এরপর বোঝেন। লিখে দেন, উদাহরণটা বানায় লেখেন যে ক খ এর কাছে 5 লক্ষ টাকার দাবিতে আরজির মাধ্যমে একটি মামলা দায়ের করে। ক খ এর কাছে, এটা নিজেরা উদাহরণটা বানাই লেখেন। ওকে, ফাঁকা রাখেন, পরে লেখেন। উদাহরণটা নিজেরা বানাই লেখেন। আমার শিওর পারবেন, আমি যেভাবে বুঝাইছি। এরপর যদি না পারেন তাইলে আপনি মনে করেন যে পরের বার পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে এখন যেটা আমি বলতে যাচ্ছি যে বিবাদী কর্তৃক বাদীর দাবির থেকে যদি টাকার পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে সেট অফ চাওয়া যায় না, এইটা বলতে চাইতেছি। বিবাদী কর্তৃক বাদীর বাদীর দাবিকৃত বিবাদী কর্তৃক বাবা যা বলতেছি মাথার চুলের উপরে দিয়ে বলতেছি, বুঝছেন?
আর আমি যেটা বলতে চাই ওইটা তো পরে মেলে না, যখন আপনারা বলতে চান মেলে। তাহলে আমাকে একটু আবেগটা দেখাইতে দেন, আপনারা একটু অনুভূতিটাকে একটু বিসর্জন দেন। হ্যাঁ ঠিক আছে, লাইনটা শুরু করছিলাম কি দিয়ে বলেন তো? তাহলে বিবাদী কর্তৃক দাবিকৃত টাকার পরিমাণের বেশি, বিবাদী কর্তৃক দাবিকৃত টাকার চেয়ে ভুল বলতেছি, লাইনটা কাটেন তো, ভুল বলতেছি, লাইন কাটেন। বাদীর দাবিকৃত টাকার, এই যে শব্দগুলো করতেছেন ডিস্টার্ব করতেছেন, আপনারা ডিস্টার্ব করতেছেন। কিন্তু বাদীর দাবিকৃত টাকার পরিমাণের চেয়ে লিখেছেন, বিবাদীর দাবিকৃত টাকার পরিমাণ যদি বেশি হয়, ওই যে সামনে বই আছে তো এর জন্য চিল্লাইতে ভালো লাগে, বলতেছি না আমি ওইটা বলতেই চাচ্ছি না। খাতা কলম সব বন্ধ করেন, আগের লেখার সাথে এই লেখা মিলাচ্ছেন। কয় স্যার আমি আগেরটা পড়ছি এমনটা পারবো না। আরে ভাই আগেরটা যদি বুঝা পড়েন 10 বার ঘুরায় পেঁচায় লাগবেন। লিখছেন কি লিখছেন? তাহলে সেট আপ চাওয়া যায় না, এর জন্য আলাদা মামলা দায়ের করতে হয়। একে কাউন্টার ক্লেইম বলে বা পাল্টা মামলা বলে। এর জন্য আলাদা মামলা দায়ের করতে হয়। আর এই মামলাকে কি বলে? কাউন্টার ক্লেম বলে। আদেশ 21 বিধি 19-এ কাউন্টার ক্লেমের কথা বলা আছে। আদেশ 21 যারা লাইভটি দেখছেন শেয়ার করে দিবেন। আমাদের ম্যারাথন এবং ফাইটার ব্যাচে আমরা ভর্তি নিচ্ছি অনলাইনে। আমরা ফাইটার ম্যারাথন ব্যাচে ভর্তি নিচ্ছি, সপ্তাহে 7 দিনই ক্লাস, এবং সরাসরি ফাইটার ব্যাচে ভর্তি নিচ্ছি আমরা সরাসরি 7 দিনই ক্লাস। যারা যাত্রাবাড়িতে সরাসরি বা অনলাইনে এই ব্যাচে ভর্তি হতে চান এবং মডেল টেস্ট এক্সাম ব্যাচে ভর্তি হতে চান, তারা ফোন দিবেন 01817451565 নাম্বার অথবা 01713847150 নাম্বারে। লিখেছি বাবা বিধি 1-এ। তাহলে এখন কাউন্টার ক্লেমের যদি একটা উদাহরণ চাই, পারবেন না? যে বাদী খ এর বিরুদ্ধে একটা মামলা করছে 1 লক্ষ টাকা, খ দাবি করতেছে সে ক এর কাছে 2 লক্ষ টাকা পায়, এক্ষেত্রে সেট অফ দেওয়া যাবে না। এর জন্য একটা আলাদা মামলা করতে হবে এবং এই মামলাকে আমরা কাউন্টার ক্লেম বলবো। জাস্ট বিশেষ দ্রষ্টব্য লেখেন, একটা বিশেষ দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্য লিখেছেন আব্বা? যে টাকার সঠিক পরিমাণ, বিষয়বস্তু বা টাকার সঠিক পরিমাণ এবং অন্তর্বর্তীকালীন মুনাফার আনুমানিক পরিমাণ উল্লেখ করতে হয়। ধন্যবাদ সবাইকে। লাইভটি শেয়ার করে দেবেন, রিকোয়েস্ট থাকবে। এবং যারা লাইভটি দেখছেন তারা একটা লাইক দিবেন, একটা লাভ রিয়াক্ট দিতে পারেন, একটা কেয়ার রিয়াক্ট দিতে পারেন, অ্যাংরি রিয়াক্ট দিতে পারেন, একবার একটা মূল্যবান মন্তব্য। পরবর্তীতে আমাকে লাইভ করতে আগ্রহ জাগায় আপনার মূল্যবান মন্তব্য আপনি করতে পারেন। এবং আপনাদের এই লাইভটি শেয়ার করে রাখলে পরবর্তীতে অন্যান্য যারা আছে তারা উপকৃত হবে। ভালো থাকবেন।